ঘুষ দিতে চাইলে কিরণকান্তিকে জব্দ করল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা সবাইকে ঘর থেকে চলে যেতে বলে, আর তারপর সবাই মিলে বলে এই মেয়েটার সাথে মুখ লাগানোটাই ঠিক না। তখন মেহেক বলে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এর মধ্যে জাগৃতি বলে ওর জন্য আবার খাবারের ব্যবস্থা? খায় তো চাকর বাকররা যে সমস্ত খাবার খায় সেই সব। দেখ গে বাসি খাবার টাবার আছে কিনা দিয়ে দে। এরপর সবাই মিলে চলে যেতেই তখনই স্বস্তিক চলে এসে বলে আমি জানি আপনার খুব অসুবিধা হচ্ছে। স্বস্তিকের জামার কলার ধরে বলে আপনার জন্য আজকে আমাকে এই সমস্ত কিছু ফেস করতে হচ্ছে। একবার সুযোগ পাই আপনাকে আমি ছাড়বো না। তখনই স্বস্তিক বলে আমি জানি আপনার খুব রাগ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবেন বলুন, আমারও না খারাপ লাগছে আপনাকে এই অবস্থায় দেখে। গীতা তখন বলে সবটাই তো হয়েছে আপনার জন্য, আপনার রোমিও বাবার জন্য। আর এরপর স্বস্তিক হাসতে থাকে আর বলে আমার বাবা রোমিও একজন নিরস মানুষ, যার কোনো রসকস নেই। এর মধ্যেই স্বস্তিকও চলে যায়, আর তখনই বড়বাবুকে ফোন করেছে গীতা আর বলে বড়বাবু এই সব কিছু যা শুনছেন আপনি সবটাই একটা গেম, এছাড়া আর কিচ্ছু না। আমি বলছি আপনি যেমন খেলেছেন আমিও তেমনই খেলছি, শুধুমাত্র আমার ওপর ভরসাটুকু রাখবেন, বাকিটা আমি নিজে দায়িত্ব সহকারে সবটা করব। আগে অ্যাডভোকেট গাঙ্গুলি যেমন ছিল এখনও তেমনই থাকবে, ভবিষ্যতে অ্যাডভোকেট গাঙ্গুলিকে কেউ বদলাতে পারবে না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। বড়বাবু অগ্নিকন্যার কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে অগ্নিকন্যা, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মধ্যে গীতা ফোন রাখতে না রাখতেই চলে এসেছে ঘরে সাত্বিক। সাত্বিক তখন বলে বিয়েটা সত্যি হয়েছিল তো? গীতা তখন বলে বারবার আপনি কেন এই প্রসঙ্গটা তুলছেন? বলছি তো আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরেও এত জিজ্ঞাসা কেন, কিসের জন্য? গীতার কথা শুনে সাত্বিক বলে কারণ আমার যতদূর মনে হয় তুমি বিয়ে করোনি গীতা, তুমি বিয়ে করতে পারো না, তুমি সিঙ্গেল। তুমি এই সমস্ত সব কিছু লোক দেখানোর জন্য করছো, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। কি হলো, আমি কি ভুল বলছি বলো? উত্তর দাও আমি ভুল বলছি কি না। গীতা তখন বলে দেখুন আমার ভালো লাগছে না, আপনি প্লিজ এই ঘর থেকে যান। ভুলে যাবেন না যে আপনার সাথে আমার সম্পর্কটা ঠিক এখন কি দাঁড়িয়েছে। সাত্বিক তখন বলে তাতে কি হয়েছে? ভালোবাসার কথা তো আমি প্রথম বলেছিলাম তাই না? তাহলে এই সমস্ত কথা কি আপনি এড়িয়ে যেতে পারবেন? বলুন অ্যাডভোকেট গাঙ্গুলি, আমি তো জানতামই না যে আপনি হলেন আমাদের গীতা। আমি তো তোমাকে অনেকবার ভালোবাসার কথা বলেছিলাম, বলিনি বলো? তুমিও তো প্রথম নিশ্চয়ই আমাকে আই লাভ ইউ টু বলেছিলে। উত্তর দিচ্ছ না কেন গীতা? গীতা তখন বলে আবার আবার এসব প্রসঙ্গ আপনি তুলেছেন। দেখুন আপনাকে কিন্তু আমি বারবার বারণ করছি, এই সমস্ত কথা আপনি বলবেন না। তখনই সাত্বিক বলে কেন বলবো না, আমি তো ভালোবাসি, আর ভালোবাসলে এই সমস্ত কথা তো বলাই যায় তাই না? তখনই গীতা বলে না বলা যায় না, আমি সম্পর্কে এই বাড়ির ছোট বউ, আপনার ছোট ভাইয়ের বউ, আর আপনি আমার গুরুজন, আর এই সমস্ত কথা বলেন কি করে? সাত্বিক বলে বিয়ে তো তোমার হয়নি, আমি 100% নিশ্চিত। আচ্ছা আমি তোমাকে যে উপহারগুলো দিতাম তোমার কাছে সেগুলো নিশ্চয়ই সযত্নে আছে। কী হলো উত্তর দিচ্ছ না কেন? এর মধ্যেই চলে এসেছে গিনি। গিনি তখন বলে ও তো বারবার বলছে সম্পর্কে তুমি ওর কে হও, তারপরেও এত বাড়াবাড়ি করছো কেন, কিসের জন্য? ভুলে যেও না সব কিছু। সাত্বিক তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তোমার স্ত্রী, এগুলো ভুলে গেলে চলবে কি করে? সাত্বিক তখন বলে এই শোনো, আমার না ভালো লাগছে না, তোমাকে আমি স্ত্রী বলে মানি না। আমি প্রমাণ করে দেব এই গীতার সাথে স্বস্তিকের বিয়েটা হয়নি। এর মধ্যেই সাত্বিক চলে যায় আর গিনি তখন জড়িয়ে ধরে গীতাকে আর বলে তুই আমার সংসারটা বাঁচা রে বোন, তুই ছাড়া আমার সংসার বাঁচানোর জন্য আর কেউ নেই, তুই পারবি আমার সংসারকে বাঁচাতে, তোকে যে আমার সংসার বাঁচাতেই হবে। তখন গীতা বুঝতে পারে না কি বলবে আর বলে মনে মনে তোর বর জেনে গেছে সত্যিটা, ও বুঝতে পারছে আমার সাথে স্বস্তিকবাবুর বিয়েটা হয়নি, কিন্তু এটা যে কিছুতেই প্রমাণ করতে দেওয়া যাবে না, তার জন্য আমাকে যা যা করতে হয় করতেই হবে। এরপর গিনি জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতে থাকে, আর অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি ভজনকে বলে না না ভজন, এই রকমভাবে মেনে নেওয়া যায় না, বাড়াবাড়ির একটা লিমিট থাকে, সমস্ত লিমিট ক্রস হয়ে যাচ্ছে, আমি আর ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না। ভজন তখন বলে স্যার আপনি যদি এরকম ভেঙে পড়েন তাহলে কি করে হবে, আপনি একটু দয়া করে শান্ত হন। অগ্নিজিৎ মুখার্জি বলে পারছি না তো, শান্ত হতে পারছি কোথায়, এই যে শুরু করেছে অ্যাডভোকেট গাঙ্গুলি, আমি নিজেই আর সহ্য করতে পারছি না। ঠিক তখনই ফোন করেছে গীতার মা জাগৃতিকে আর বলে দিদি আমি মানে গীতার মা বলছি, আমার মেয়ে তো আপনাদের বাড়িতে গেছে, ওকে একটু যত্ন করে রাখবেন দিদি, আমার মেয়েটা কিন্তু খুব ভালোবাসার কাঙাল, ও
ও যদি একবার ভালোবাসা পায়, যত্ন পায়, তাহলে কিন্তু ও সব কিছুকেই ভুলে যেতে পারে। জাগৃতি তখন বলে, এই শুনুন, কিছুই তো দেননি মেয়েকে, একটা সরু ফিনফিনে সোনার হার আর বেনারসিটা একদম কম দামের, আপনার বিয়েরটাই হয়তো পরিয়ে দিয়েছেন, তারপরে আবার বলছেন যত্ন করতে পারবো না। বুঝতে পেরেছেন, চালাকিটা তো ভালোই করলেন আপনি। আপনি করলেন নাকি আপনার বর গণেশ উকিল করলো, কোনটা? আর তারপর গণেশ উকিল বলে, কে ফোন করেছে, দেখি ফোনটা দাও তো। বলেই জিজ্ঞেস করে যে, দেখুন আমি জানি না আপনি কে, তবে আমার যতদূর মনে হচ্ছে আপনি মিসেস মুখার্জি, তাই তো? আমার মেয়েকে ভালো রাখবেন, ও কিন্তু আপনাদের বাড়ির লক্ষ্মী, আপনি নিজে বরণ করে ওকে ঘরে তুলেছেন। জাগৃতি তখন বলে, তো আমি কি করতে পারি? আর দেখুন, বেশি না বাড়াবাড়ি করবেন না। এরপর গীতার কথাই বলতে থাকে গণেশ উকিল, আর বলে, অ্যাডভোকেট মুখার্জি আমার সাথে যেটা করেছে, আমার মেয়ে তার বদলা নেবে। হ্যাঁ, আমার মেয়ে অ্যাডভোকেট গাঙ্গুলি বদলা নিতে গেছে ওই বাড়িতে, মনে রাখবেন নামটা গীতা এলএলবি। এর মধ্যেই ফোনটা কেটে দেয়। আর তখন গিনি শাড়ি নিয়ে যাচ্ছিল গীতার জন্য। জাগৃতি তখন বলে, এই শাড়িটা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? গিনি তখন বলে, মা, গীতা তো আসার সময় কিছু তেমন নিয়ে আসেনি, তাই শাড়িটা দিতে যাচ্ছে, ও তো নিশ্চয়ই চেঞ্জ করবে। জাগৃতি বলে, তুমি জানো এই শাড়িটার দাম কত? এই শাড়িটার দাম 10-15 হাজার তো হবেই। তোমাদের কলোনিতে এত দামি শাড়ি হয়তো কেউ চোখেও দেখেনি। এই রকমভাবে অপমান করতে থাকে। আর তখনই গিনি বলে, মা আপনি এসব কথা বাদ দেন, এখন ও এই বাড়ির বউ, এখন যদি ও কলোনির মতন পোশাক পরে, নিশ্চয়ই এই বাড়ির মান সম্মানটা থাকবে না, সেটা বোঝার চেষ্টা করুন। আর তার মধ্যেই জাগৃতি বলে, গিনি, গিনি বেশি বাড়াবাড়ি করো না। গিনি তখন বলে, আমি তো কোনো বাড়াবাড়ি করছি না মা, যা বলছি তা একদম ঠিক কথা। এর মধ্যেই গীতা নেমে আসে, কালো কোট পরে আবারও কুর্তি পরে চলে এসেছে। আর তখনই জাগৃতি বলে, এই পোশাক পরে তুমি কোথায় যাচ্ছ? তখন গিনির কথার উত্তর দিতে চায় আর বলে, দিদি আমি বেরোলাম। এর মধ্যেই গীতা বলে, আমি এই বাড়ির বউ হয়ে এসেছি বলে কি নিজের সমস্ত শখ আহ্লাদ, তারপর কাজ বিসর্জন দিয়েছি নাকি? অ্যাডভোকেট গাঙ্গুলি, উকিল, তারপরে জজ সাহেব, কোর্ট, অপরাধী, এসব বুঝতে পারে, বুঝেছেন? এরপর ভজন বলে, তুই কোথায় যাচ্ছিস? গীতা বলে, জনে জনে উত্তর দিতে পারবো না, নতুন একটা কেস ধরেছি, সেটা সলিউশন করতে যাচ্ছি, সেটা নিয়ে এবার স্টাডি করতে হবে, রিশ্বার গৃহবধূর হত্যার কেসটা। তখনই ভজন ভয় পেয়ে যায় আর বলে, তুই যাবি না, তুই যাবি না বলছি, তোর আজকে বৌভাত না? এরপরেই গীতা তখন বলে, কিসের বৌভাত? আগে কাজ তারপরে বৌভাত, আমাকে কেউ আটকাতে পারবে না। এর মধ্যেই গিনি তখন বলে, আমার বোনটাকে নিয়ে যে কি করি না সত্যি বুঝতে পারছি না, মেয়েটার যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এর মধ্যেই কোর্টে চলে গেছে আর সেখানে কিরণকান্তি রীতিমতো ঘুষ দিতে চায় গীতাকে আর বলে, অ্যাডভোকেট মুখার্জিকে আর কি ফিস দিই, তার ডবল ফিস দেবো আপনাকে, আপনি আমার ছেলেকে যেভাবেই হোক বের করে দেন বাইরে। তখনই গীতা বলে, এই কিরণকান্তি, মুখ সামলে কথা বলুন, এমন ট্রিটমেন্ট করবো না, কোর্টের সবাই জানে আমার কোর্টে চলে মুখ আর বাইরে চলে হাত, কথাটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? এরপরে এমন চার্জ আনবো, প্রথমে পিসি টানবো, তারপরে আপনার 14 দিনের জেল হেফাজত হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আধার কার্ডেও যা নাম্বার আছে সব ভুলে যাবেন। এইসব শোনার পরে পুরো চমকে যায় কিরণকান্তি।